দিন দিন যা গরম পড়ছে বুঝতেই পারছি না পশ্চিমবঙ্গে আছি না রাজস্থানে। তা যা বলেছিস, বাড়ি থেকে বেরোলেই গা হাত পা যেন জ্বলে যাচ্ছে পুরো। কাকা, 3টে চা দাও। হ্যাঁ বসো, দিচ্ছি। কি ব্যাপার পচা, আজ এত চুপচাপ কেন? এমনি সময় তো বকবক করে কানের পোকা বের করে দিস। আজ কি হয়েছে, পেট খারাপ নাকি? কি যে বলো সুমনদা, পেট খারাপ হতে যাবে কেন? আচ্ছা তুমিই বলো সুমনদা, রোজ রোজ রেডি হয়ে অফিসে যাওয়া আর কাজ শেষ করে বাড়ি ফেরা প্রতিদিন কারই বা ভালো লাগে? তুমি বলো। তা ঠিকই বলেছিস তুই। আমার মনটাও কদিন ধরে ঘুরু ঘুরু করছে, বুঝলি। তাহলে চলো না কোথাও থেকে ঘুরে আসি। না রে, অফিসে এখন কাজের খুব চাপ, বুঝলি। এখন অফিসে ছুটির কথা বললে বসের সাথে আমার তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, একটা কাজ করলে হয় না? এই শনিবার অফিস তো ছুটি, শুক্রবার অফিস শেষ করে রাতে আমরা বেরিয়ে গেলাম, তারপর শনিবার রবিবার থেকে সোমবার সকাল সকাল অফিসে এসে জয়েন করলেই তো হয় নাকি? হ্যাঁ, সেটা করা যেতেই পারে। সবই নয় বুঝলাম, কিন্তু যাব কোথায় সেটাই তো ডিসাইড হলো না। আচ্ছা, দীঘা গেলে কেমন হয়? না রে, ওই একটা জায়গার নাম অন্তত নিস না। তাহলে দার্জিলিং? কিছুদিন আগেই তো দার্জিলিং থেকে ঘুরে আসলাম। অন্তত এমন কোনো জায়গার নাম বল যেখানে যাইনি এখনো। তাহলে চল শুশুনিয়া পাহাড় থেকে ঘুরে আসি, বেশি দূরেও না। আর তাছাড়া ওখানে যাবো যাবো করে আমাদের একবারও যাওয়া হয়নি কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে শুশুনিয়া ফাইনাল। পরের দিন অফিসের সব কাজ সেরে 3জন রওনা দিলাম গন্তব্যস্থলের দিকে। মোটামুটি ঘন্টা চারেকের মধ্যে ট্রেন আমাদের গন্তব্যস্থলে নামিয়ে দিয়ে চলে গেল। দাদা, হোটেল কণ্ঠনিবাস যাবে? হ্যাঁ যাবে, কিন্তু 3জনের 100 টাকা ভাড়া লাগবে। সে নয় দেব। তারপর 3জন অটোয় উঠে বসলাম। স্টেশন থেকে হোটেল কণ্ঠনিবাস 4 মাইল পথ। আগের দিন রাতেই অনলাইনে হোটেল বুক করে রেখেছি। ওখানে আশেপাশে একটাই মাত্র হোটেল, তাই আর রিস্ক নিলাম না। মিনিট 15 পর অটো এসে থামলো হোটেল কণ্ঠনিবাসের সামনে। অটো থেকে নেমে ভাড়া মিটিয়ে হোটেলের ভিতরে প্রবেশ করলাম। সুমন বিশ্বাস নামে আমাদের একটা রুম বুক আছে। 1 মিনিট স্যার, আমি দেখে বলছি। আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার, আপনাদের আসতে লেট হচ্ছে দেখে আপনাদের রুমটা অন্য একজনকে দিয়ে দেওয়া হয়েছে। নো প্রবলেম, আমাদের একটা ঘর হলেই হবে। আপনি অন্য যে কোনো একটা ঘর ব্যবস্থা করে দিন। সরি স্যার, আমাদের হোটেলে আপাতত একটা রুমও খালি নেই। খালি নেই মানে? একে তো আগেই বুক করা রুম আপনি অন্য কাউকে দিয়ে দিয়েছেন, আর এখন বলছেন একটা রুমও ফাঁকা নেই। তাহলে এত রাতে আমরা কোথায় যাব বলুন তো? স্যার, আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে স্পষ্ট বলা আছে, আপনি প্রিপেড পেমেন্ট না করলে সেটা বুক হিসাবে ধরা হয় না। আচ্ছা যাই হোক, এই রাতটুকুর জন্য কোনো একটা ব্যবস্থা করুন, না হলে বিপদে পড়ে যাব তো। হ্যাঁ বুঝলাম, একটা রুম ফাঁকা আছে, কিন্তু কোনো কিন্তু না, আজকে রাতের মতো একটু মাথা গোঁজার ঠাঁই পেলেই হবে। ওই রুমটাতেই আপনি আমাদের থাকার ব্যবস্থা করে দিন। ওকে স্যার। ঘরে ঢুকেই ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর হোটেলের স্টাফ রাতের খাবার নিয়ে এলো। বলে গেল যদি কিছু দরকার হয় তাহলে ডাকতে, তিনি নিচেই থাকবেন। অনেকদিন পর কোথাও ঘুরতে এসেছি, একটু হালকা করে হবে নাকি? এই না না, একদম না। কেন না? হলে কিন্তু মন্দ হয় না। আমার আর বলার কিচ্ছু ছিল না। তোরা খেলে খা, আমি কিন্তু ওইসবের মধ্যে নেই। এই পচা, ওই দাদাকে ডাকতো। স্যার, ডেকেছিলেন? হ্যাঁ বলছি দাদা, একটু রঙিন জলের ব্যবস্থা করা যাবে? হ্যাঁ, তা যাবে। আপনারা মিনিট 15 অপেক্ষা করুন, আমি ব্যবস্থা করে পাঠিয়ে দিচ্ছি। রাত তখন 12:30। মদের নেশায় সবাই বিভোর তখন। আমি একটু টয়লেট থেকে আসছি। বাঁচাও বাঁচাও! কি হলো, তুই চেঁচিয়ে উঠলি কেন? বাথরুমে একটা মেয়ে। এসব কি উল্টো পাল্টা বলছিস? এখানে মেয়ে আসবে কি করে? তোর মনে হয় নেশাটা একটু বেশি হয়ে গেছে।
লেবু চাট গিয়ে। না সুমনদা, আমি সত্যিই দেখেছি। আমি চোখে মুখে জল দিয়ে যখনই আয়নার সামনে গেলাম, দেখলাম একটা মেয়ে আমার পেছনে দাঁড়িয়ে আছে। ভুল দেখেছিস। সারাদিন মেয়েদের পিছনে ঘুরে বেড়ালে এই হয়, বুঝলি? অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়। কাল সকাল সকাল বেরোতে হবে। বিছানায় গা এলিয়ে দিতেই সঙ্গে সঙ্গে ঘুম চলে আসলো। রাত তখন কটা জানি না। এই মে মাসের প্রচণ্ড গরমেও ঠান্ডায় আমি কাঁপতে শুরু করলাম। আমার মনে হতে লাগলো কে যেন আমার পাশে দাঁড়িয়ে আছে। কে কে উঠে দেখি কেউ নেই। ঘরের ঠান্ডা ভাবটা যেন আস্তে আস্তে কাটতে লাগলো। হয়তো স্বপ্ন দেখেছি, কিন্তু স্বপ্ন কি এতটা স্পষ্ট হয়? পাশে তাকিয়ে দেখলাম ওরা দুজন তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। না, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি। ঠক ঠক আওয়াজে ঘুম ভাঙল। বলছি স্যার, আপনাদের ব্রেকফাস্টটা কি রুমে দিয়ে যাব নাকি নিচে এসে করবেন? আমরা ফ্রেশ হয়ে নিচে এসে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ওকে স্যার। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। শহরের কোলাহল থেকে অনেক দূরে, এখানে একটা আলাদাই শান্তি বল। হ্যাঁ, মনে হচ্ছে এখানেই থেকে যাই। এই পাহাড় গাছপালা এগুলো সৌন্দর্যটাই আলাদা। তা যা বলেছিস। সঞ্জিতাকে নিয়ে আসলে ভালোই হতো, কি বলো সুমনদা? হ্যাঁ, ভালো হতো, কিন্তু মনে আছে তো সঞ্চিতার বাবা তোকে একবার রামপাট কেলিয়েছিল? সেগুলোর কথা কি ভুলে গেছিস? দাদা, ওই দিনটার কথা মনে করিয়ে কষ্ট দিও না গো। আজ সারাদিনটা বেশ ভালোই কাটলো, কি বলো? হ্যাঁ, ঠিক বলেছিস। অনেক দিন পর মুডটা একদম ফ্রেশ ফ্রেশ লাগছে। সেসব নয়, বুঝলাম। আমার খুব খিদে পেয়েছে, চল না ডিনারটা করে নি গিয়ে। হ্যাঁ, খিদে তো আমারও পেয়েছে, চল তাহলে। সুমনদা, তোমরা যাও, আমার না খিদে নেই। তাই বললে হয়? এত বড় রাত না খেয়ে থাকবি তুই? না দাদা, সত্যিই খিদে নেই। দুপুরবেলা চিকেনটা খাওয়ার পর থেকেই পেটটা কেমন যেন থম ধরে রয়েছে। তোমরা যাও, গিয়ে খেয়ে নাও। আচ্ছা। কে কে ওখানে? কে তুমি? মুক্তি, মুক্তি চাই। আমাকে মুক্তি দাও। আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। ভূত? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। দয়া করে আমার কথাটা শোনো। বাঁচাও, ভূত ভূত! পচার চিৎকারে আমরা সবাই ঘরে ছুটে এলাম। পচা অচৈতন্য অবস্থায় সোফায় পড়ে আছে। ওর চোখে মুখে জল দিতেই কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। আমি কোথায় সুমনদা? ওই মেয়েটা কোথায়? তুই ঘরে আছিস? আর কোন মেয়ে? কই, কেউ তো নেই। না দাদা, আমি স্পষ্ট দেখেছি একটা মেয়ে ছিল। মেয়েটা বলল মুক্তি চায় সে। সে নাকি অনেক কষ্টে আছে। কি সব উল্টোপাল্টা বলছিস? স্যার, ও ঠিকই বলেছে। ও যে মেয়েটাকে দেখেছে 3 বছর আগে, ওই মেয়েটা ওর হাজব্যান্ডের সাথে এখানে ঘুরতে এসেছিল। মেয়েটার নতুন নতুন বিয়ে হয়েছিল। দুজনের মধ্যে একটা ঝামেলার জন্য রাগের মাথায় লোকটা মেয়েটাকে খুন করে। তারপর পুলিশ এসে লোকটাকে ধরে নিয়ে যায়। তারপর থেকে এই ঘরে যারাই ছিল তারা এইরকম ঘটনার কথা আমাদের জানায়। তাই এই ঘরটা এতদিন বন্ধই ছিল। তোমাদের জোরাজুরি করার জন্যই এই ঘরটা খুলে দেওয়া হলো। এতদিন কোনো সমস্যা হয়নি দেখে ভাবলাম সব ঠিক হয়ে গেছে, কিন্তু না, মেয়েটার আত্মা এখনো মুক্তি না পেয়ে এই ঘরে বন্দি হয়ে আছে। ফিরে যাচ্ছি মনে কিছু প্রশ্ন নিয়ে। ঠিক করেছি সময় করে একবার গয়া যাব। গয়া গিয়ে পিণ্ড দিয়ে আসবো। তাতে যদি মেয়েটার আত্মা মুক্তি পায়।